আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তৃতার সামান্য অংশ শুনব। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে চাই তাহলে তো নির্বাচনটা 29 সালে হওয়ার কথা। এবং আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। স্বাধীনতা দিবসের আলোচনায় ঠিক এই মুহূর্তে কেন এরকম বিস্ফোরক কথা বললেন সাবেক উপদেষ্টা এবং এনসিপির নেতা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের সমন্বয়? কি উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বললেন, এবং এমন একটা সময় এই কথাগুলো তিনি বললেন যখন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে? এই সব কিছু মিলিয়েই আজকের এই পর্ব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। হঠাৎ করে এই গতকাল স্বাধীনতা দিবসে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বললেন, এবং আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই আলোচনা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন, নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এই পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি, এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতা এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন, ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত
মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোশিয়েট করেছে, এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইউনূসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, এফজিল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়, এবং তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি এই ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে, এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত, এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতা এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে, এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল, এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে, এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা ইটস অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময়ে আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোশিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি। হ্যাঁ, তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন, এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে, এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না, কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে, এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার
অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জে আসবে, ওদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এই যে একটা রাজনীতির খেলা চলছে, তারেক রহমান কি তাহলে একটা বড় ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন? তারেক রহমান কিন্তু আমার মনে হয় না যে খুব ভালো হ্যান্ডেল করতে পারছেন। তিনি অনেক নৌকায় পা রেখে রীতিমতো লেদায় ফেলতেছে সবকিছু। আর পাশাপাশি তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির অবস্থাটা আপনারা দেখছেন। একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে। পলিটিক্যাল ক্রাইসিস, এর বাইরে ওভারঅল একটা ক্রাইসিস, এবং বাংলাদেশের সবচেয়ে এফিশিয়েন্ট, দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি নেই। সুতরাং এই ক্রাইসিসে বাংলাদেশকে কিভাবে উদ্ধার করবেন তারেক রহমান, সেটা নিয়েই কিন্তু মানুষের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। এবং তারেক রহমান কি আদৌ পারবেন? পাশাপাশি তাকে তো ফাঁদে আটকানোর জন্য নানামুখী তৎপরতা তার চারিপাশেই চলছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পাকিস্তানকে কি আমেরিকা তালাক দিল? অর্থাৎ আমেরিকা কি পাকিস্তানের হাত ছেড়ে দিল? পাকিস্তান একাকী হয়ে গেল? হঠাৎ করে যেভাবে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠছে, অস্বাভাবিক একটি ঘটনা। যেভাবে পাকিস্তানের পরমাণু বোমা এবং তাদের যে পরমাণু যে সকল উপকরণ রয়েছে, ইউরেনিয়াম, এটিকে আমেরিকা মনে করছে পৃথিবীর জন্য এবং তাদের অর্থাৎ আমেরিকার জন্য হুমকি। দ্বিতীয়ত, আমেরিকা এমন যে শঙ্কা, সেই শঙ্কা প্রকাশ করেছে অন্য একটি কারণে, সেটি হলো দূরপাল্লার কিছু ক্ষেপণাস্ত্র পাকিস্তান উদ্ভাবন করেছে, যা দিয়ে পাকিস্তান থেকে সরাসরি আমেরিকাতে আক্রমণ চালানো সম্ভব। তো এই কারণের বাইরে অন্য আরো অসংখ্য কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, এটি পরীক্ষিত, দীর্ঘদিনের। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে যারাই ক্ষমতা এসেছেন, তাদের সঙ্গে আমেরিকার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের একেবারে হাড্ডাহাড্ডি সম্পর্ক থাকার পরেও আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনোই নষ্ট হয়নি, এবং বিভিন্ন কারণে সামরিক প্রয়োজনে আমেরিকা অকৃপণ হস্তে পাকিস্তানকে দিয়েছে। আর আমেরিকার সঙ্গে পাকিস্তানের এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পাকিস্তানের বহু সর্বনাশ হয়েছে। তাদের দেশটি একটি উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আমেরিকার দাবিদারি করতে গিয়ে তাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেটা ভেঙে গিয়েছে। 50-এর দশকে, 60-এর দশকে এশিয়ার মধ্যে সবচাইতে ধনী রাষ্ট্র ছিল পাকিস্তান। এমনকি জাপান, চীন, মানে পাকিস্তানের জিডিপির কাছে কেউ ছিলই না। পাকিস্তান সিভিল সার্ভিসে যারা চাকরি করতেন, তারা যদি ইউরোপ আমেরিকাতে ট্রেনিং দিতে যেতেন, ইউরোপ আমেরিকার লোকজন তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতো একটা বার্গারের জন্য। সেই পাকিস্তান এখন রীতিমতো একটি ভিক্ষুক রাষ্ট্র। এই কাজটি হয়েছে মূলত আমেরিকার দাবিদারি করার জন্য। পাকিস্তানের যে ফিউডাল সোসাইটি, এবং সেই ফিউডাল সোসাইটির মধ্যে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়েছে আমেরিকার মদতে, পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি, এবং সেখানে তালেবান সৃষ্টি, সেখানে আল কায়দার সৃষ্টি ইত্যাদি নানা বিষয় পাকিস্তানকে যেভাবে আমেরিকা ব্যবহার করেছে, এতে করে পুরো পাকিস্তানের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। জনাব ইমরান খান, তিনি আমেরিকার সাহায্য নিয়েই মূলত পাকিস্তানের ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি অতিরিক্ত দেশাত্মবোধ এবং অতিরিক্ত দেশপ্রেম দ্বারা উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানকে একটি ব্যালেন্সিং কান্ট্রি তৈরি করার জন্য অনেকগুলো দেশের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন। তিনি
রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন, মালয়েশিয়া, তুরস্ক থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে তিনি একটি ঐক্যবদ্ধ ওআইসির আদলে আলাদা একটি সংগঠন করার চেষ্টা করেছেন। এর ফলে সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্ক খারাপ হয়ে যায়, আর আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। তার প্রেক্ষিতে তিনি ক্ষমতাচ্যুত হন এবং এখন জেলখানাতে তিনি সময় পার করছেন। জেল হবে না ফাঁস হবে, মরবেন না বাঁচবেন, এটা অনিশ্চিত। ইমরান খানের ক্ষমতাচ্যুতির পরে সেখানে শাহবাজ শরীফ একেবারে নাটকীয়ভাবে ক্ষমতা আসে। পাকিস্তান সেনাবাহিনীর মদদে শাহবাজ শরীফ, অর্থাৎ পাকিস্তান যে মুসলিম লীগ, নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপর মাওলানা ফজলুর রহমান, যাকে সবাই ডিজেল মাওলানা হিসেবে জানেন, তার রাজনৈতিক দল, যাকে একসময় ইমরান খানের সেকেন্ড হ্যান্ড ছিল, আর বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, এই তিনটে দলের সঙ্গে ছিল রীতিমতো দা কুমড়ার সম্পর্ক। কেউ কারোর চেহারা দেখতে পেত না। আমেরিকার চাপে এবং সেনাবাহিনীর চাপে এই তিনটি দল একত্র হয়ে যায়। তারা সবাই মিলে ইমরান খানের বিরুদ্ধে দাঁড়ায় এবং একটি নির্বাচন, অনেকটা সমঝোতার নির্বাচন, অনেকটা সাজানো নির্বাচন, অনেকটা পাতানো নির্বাচন করে, যাকে বলা হয় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ঠিক বাংলাদেশে যে ধরনের পলিসি বিভিন্ন সময় আমেরিকা এবং ভারত করেছে, ঠিক একই পলিসি নির্বাচনে করে ইমরান খানের দলকে হারানো হয় এবং তারা কোনো মতে একটু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। সরকার গঠন করার পরে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপত্তি তাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আসে এবং তারা কোনো অবস্থাতেই সেই অক্টোপাসের যে কামড়, সেখান থেকে বের হতে পারছেন না। তাদের অর্থনীতি তছনছ হয়ে গেছে। রাজনীতি অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনীতির যে মান, গুণগত মান হারিয়ে গেছে। সেনাবাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের যে সম্পর্ক, এ সম্পর্ক অনেকটা মালিক এবং চাকরের পর্যায়ে চলে আসছে। সেনাবাহিনী মালিক আর রাজনীতিবিদ তাদের চাকর। যখন সেনাপ্রধানকে কোথাও ডাকা হয়, আসিফ মনিরকে কোথাও ডাকা হয়, সেখানে প্রধানমন্ত্রী তার সহকারী রূপে বা পিয়ন রূপে সেখানে উপস্থিত হন এবং এই প্রথম নজিরবিহীনভাবে ভারতের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানের উপরে পাকিস্তানের সেনাপ্রধানকে প্রাধান্য দেওয়ার জন্য আসিফ মনির নিজের মর্যাদা বাড়িয়ে নিয়েছেন। এখন তিনি ফিল্ড মার্শাল আসিফ মনির রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে আইয়ুব খানের পর এত ক্ষমতাধর কোনো সেনাপ্রধান আসেননি। ডোনাল্ড ট্রাম্প তাকে আলাদা দাওয়াত করেছেন, আলাদা দাওয়াত করে তারকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন, অ্যাজ ইট ইজ মনে হয় যেন পাকিস্তান রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার তিনি, জাতির পিতা তিনি। অন্যদিকে আসিফ মনিরের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অন্যরকম, একেবারে যাকে বলা হয় এতটা দহরম মহরম সম্পর্ক যে সৌদি আরবের জন্য আসিফ মনির জীবন দিবেন, আসিফ মনির জন্য সৌদি আরব জীবন দেবেন। এই অবস্থাতে যখন বছর খানেক আগে পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা সামরিক চুক্তি হলো, সেই চুক্তিতে আমেরিকা তাদের অস্ত্র ভাণ্ডারের দুর্লভ সব অস্ত্র যেভাবে ভারতকে দমানোর জন্য পাকিস্তানের কাছে বিক্রি করার তারা সিদ্ধান্ত নিল, এতে করে পুরো ভারতবর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তো এই অবস্থার পরে আবার আমরা দেখলাম যে ইরান যুদ্ধ শুরু করার আগে পাকিস্তানকে দিয়ে তারা আফগানিস্তান আক্রমণ করালো এবং এই আক্রমণ এখন পর্যন্ত চলছে। পাকিস্তান আমেরিকার অনুগত দাস রূপে, চাকর রূপে, তারা কখনো আমেরিকার কোনো আবদার তারা ফেলেনি। এমনকি এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে কান্নাকাটি করছেন হরমুজ প্রণালী রক্ষার জন্য, যেভাবে কান্নাকাটি করছেন ইরানের বিরুদ্ধে বন্ধু পাওয়ার জন্য, সেখানে আসিফ মনিরকে যদি বলা হয় যে যাও তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে এখন ইরানিকে যুদ্ধ করো, আসিফ মনির সঙ্গে সঙ্গে যুদ্ধ করবে এবং ইরান সীমান্তে গোলাবারুদ ছোড়া শুরু করে দেবে। তো এই যেখানে সম্পর্ক, তো সেখানে হঠাৎ করে কেন পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা বিষোদ্গার করছে? কেন পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করছে না? কেন কথা আসছে যে পাকিস্তান আমেরিকা আক্রমণ করতে পারে বা আমেরিকা পাকিস্তান আক্রমণ করতে পারে, আর আমেরিকা যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে পাকিস্তান 1 মিনিট দেরি না করে
দিল্লি আক্রমণ করে বসবে। কারণটা কি? আমার মতে 3টি কারণ। প্রথম কারণ হলো যে পাকিস্তানের হাতে যে পরমাণু প্রযুক্তি রয়েছে, এই পরমাণু প্রযুক্তি তারা উত্তর কোরিয়াতে এর আগে দিয়েছিল। আপনাদের মনে আছে। এখন আমেরিকার সন্দেহ হচ্ছে যে পাকিস্তান তার এই পরমাণু প্রযুক্তি এবং তার যে ইউরেনিয়াম, এগুলো চড়া মূল্যে তেলের বিনিময়ে তারা ইরানকে দিয়েছে। আদারওয়াইজ অন্য কোনো কারণ থাকতে পারে না রাতারাতি এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই মুহূর্তে ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য ডোনাল্ড ট্রাম্প রীতিমতো পাগল হয়ে গেছেন। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক শিথিল করা বা সেই সম্পর্ক একটি শীতল করার পরিবর্তে উষ্ণ করার পরিবর্তে সেই সম্পর্কের মধ্যে বরফ জমিয়ে দেওয়ার জন্য দিল্লির পক্ষ থেকে কোনো চাপ থাকতে পারে, সেটাও হতে পারে। আর থার্ড হলো ইরান আমেরিকা যুদ্ধ এবং পাকিস্তান আফগান যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকা যেভাবে পাকিস্তানের কাছ থেকে সাহায্য চেয়েছিল, সহযোগিতা চেয়েছিল, সেই সাহায্য সহযোগিতা পাকিস্তান সম্ভবত করতে পারছে না। এই 3টি কারণ গেল। এর বাইরে পর্দার আড়ালে যে কারণটি, সেটা হলো বর্তমানে পাকিস্তানের যে অভ্যন্তরীণ সমস্যা যাচ্ছে, সেই অভ্যন্তরীণ সমস্যার ব্যাপারে পাকিস্তান হয়তো অনেকগুলো বিষয় আমেরিকার কাছে চাচ্ছে। অনেকগুলো বিষয় আমেরিকার গ্রিন সিগন্যাল তাদের প্রয়োজন, সেই বিষয়গুলো আমেরিকা তাদেরকে ঝুলাচ্ছে। এই কারণে খুব যাকে বলা হয় দ্রুততার সঙ্গে আমেরিকা এবং পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কটি নষ্ট হয়ে গেছে। আর এই সম্পর্ক নষ্ট হওয়ার যে ধারাবাহিকতা, এটা যদি চলতে থাকে, বিশেষ করে ইরান যুদ্ধে যদি আমেরিকা পরাজিত হয়, তাহলে পাকিস্তান রীতিমতো অনেকটা স্বাধীন হয়ে পড়বে। আর পাকিস্তান যদি স্বাধীন হয়ে পড়ে, তাহলে বাংলাদেশের খবর আছে, ভারতের খবর আছে, সব মিলিয়ে। তো আগামীতে আমাদের আসলে সমস্যা আমাদেরকে ছাড়ছে না, একটার পর একটা সমস্যা আমাদের দিকে এগিয়ে আসছে। এখন সেই সমস্যায় পাকিস্তানের যে হঠাৎ করে বড় হয়ে যাওয়া, অথবা যে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি অবনতি, আমেরিকার সাথে উন্নতি অবনতি, ভারতের সাথে যুদ্ধাবস্থা, সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে, নতুন সরকারের অবস্থা কোথায় গিয়ে পৌঁছবে, আমরা কোন দিকে এগোচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আগামীতে হয়তো আরও ইন ডিটেলস আপনাদের সামনে বলতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।